হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে টেক্সট বেসড গ্রামার ডিসকাস করবো। 3 কোয়েশ্চেনের চ্যাপ্টারের উপর গ্রামারগুলো ডিসকাস করবো। 5টা ন্যারেশন চেঞ্জ এবং 12টা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আজকে আমরা করবো। এই কটা কোয়েশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট আমার মনে হবে, বেছে নিয়েছি। আর খুব একটা ন্যারেশন চেঞ্জ এই চ্যাপ্টার থেকে আসে না, তাই 5টা ন্যারেশন চেঞ্জ যথেষ্ট। এই চ্যাপ্টারের ভয়েস চেঞ্জ, ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জের উপর আমি একটা অন্য ভিডিও বানিয়ে দেবো পরে। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে আমাকে টেক্সট বেসড গ্রামারের উপর ভিডিও বানানোর জন্য, তাই আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। এবং আইসাবিটের উপর আমি হয়তো বোর্ড ওয়ার্ক করতে পারিনি, কিন্তু এমনি কমপ্লেক্স সেন্টেন্স ইত্যাদি এগুলোর উপর ভিডিও বানিয়েছিলাম। এবং স্ট্রং নোটসের উপরেও ভিডিও বানানো আছে গ্রামারের উপর, যে ভিডিওগুলো হয়তো সবকটা ইম্পর্টেন্ট গ্রামারের উপর আমার ভিডিও বানানো হয়নি, কিন্তু যে কটা বানিয়েছি সেগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট বলেই বানিয়েছি। আর সেই গ্রামারগুলো তোমরা অবশ্যই দেখো। আর প্লে লিস্টে গিয়ে তোমরা প্রিভিয়াস ইয়ারের গ্রামারের কোয়েশনের আমি ভিডিও কটা শেয়ার করেছি প্রিভিয়াস ইয়ারের, সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও। তো চলো 3 কোয়েশ্চেন চ্যাপ্টার থেকে কী কোন গ্রামারগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবং করা উচিত সেগুলো আমরা দেখি। প্রথমেই বলছি, যেই রুলসগুলো, যেই গ্রামারগুলো আজকে আমি পড়াবো, প্রত্যেকটা রুলস আমি খুব সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করবো। সেগুলো তুমি অবশ্যই মনে দিয়ে শোনো, যাতে এই ধরনের রুলস রিলেটেড অন্যান্য গ্রামারগুলো তোমরা খুব সহজেই করতে পারো। তার জন্য আলাদা কোনো এত রুলস শেখার দরকার পড়বে না। এই রুলসগুলো ফলো করলে তোমরা অনায়াসে সেই গ্রামারগুলো সলভ করতে পারবে। তো চলো ফার্স্ট কোয়েশ্চেন ওখানে হচ্ছে ন্যারেশন চেঞ্জে, লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক আ ওয়াইল ফর ইউ সেড দ্য জার। আচ্ছা, প্রথমেই বলে দিই এটা একটা ডিরেক্ট স্পিচে আছে, ঠিক আছে? এখান থেকে আমাদের ইনডিরেক্ট স্পিচে সেন্টেন্সটাকে কনভার্ট করতে হবে। ডিরেক্ট স্পিচ কোনগুলো? যেটা কোনো ব্যক্তি ডিরেক্টলি বলছে, তার কথাটাকে আমরা ডিরেক্টলি মেনশন করছি, মানে যার কি বলেছে, যারের বলা কথাটাকে আমরা ডিরেক্টলি মেনশন করছি, সেই জন্য উইদিন কোটেশনে মেনশন করছি, এবং এটাকে বলা হয় ডিরেক্ট স্পিচ। এবার আমাদের যেহেতু বলেছে চেঞ্জ দ্য ন্যারেশন, এবার আমরা এটাকে ইনডিরেক্ট স্পিচে করবো, ঠিক আছে? সেটা আর যারের কথা থাকবে না। তাহলে যার যখন নিজে কথা বলছে তখন মি বলছে, ইউ বলছে, কিন্তু যখন ইনডিরেক্ট স্পিচ করবো এই প্রোনাউনগুলো কিন্তু চেঞ্জ হবে। তো চলো আমরা দেখে নিই। প্রথমেই লিখতে হবে, আচ্ছা, লেট দিয়ে যদি শুরু থাকে কোনো সেন্টেন্সের স্টার্টিং, ন্যারেশন চেঞ্জের লেট দিয়ে হচ্ছে, সেক্ষেত্রে কী হবে? প্রথমে আছে সেড দ্য জার, এটা আমরা লিখে দেবো দ্য জার। যেহেতু লেট আছে এখানে, সেজন্য আমাদের এই সেডটাকে সাজেস্টেড করে দিতে হবে, ঠিক আছে? লেট থাকা মানে সাজেস্টেড। তাহলে কি দাঁড়ালো? দ্য জার সাজেস্টেড দ্যাট, টু বসবে না কিন্তু, ঠিক আছে? দ্যাট বসলো। এরপরে এই মিটা কাকে বোঝাচ্ছে? জারকে বোঝাচ্ছে। সেই জন্য আমরা যখন এটা ইনডিরেক্ট স্পিচে করবো, এটাকে আমরা হি করব, হি। এবং যখনই ডিরেক্ট স্পিচে লেট দিয়ে থাকবে, প্রথমত সেটটা সাজেস্টেড হয়ে যাবে বা প্রপোজড হয়ে যায় কোনো কোনো জায়গায়, এটা আমরা সাজেস্টেড করবো। আর হি এর পর ডাইরেক্ট টেকটা টুক হবে না, এই লেটের জন্যে এখানে একটা শুড বসবে, ঠিক আছে? তাহলে আমরা যখনই লেট দিয়ে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট করবো, দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা সাজেস্টেড চেঞ্জ হবে, এখানে সাজেস্টেড বসবে, আর তারপরে হি শুড বসবে। এরপরে শুডের পর অবশ্যই নিশ্চয়ই টেকটা টুক হবে না, মডেল ভার্বের পর মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মেই থাকে, তাই আমরা টেকটা টেকই লিখবো। হি শুড টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক। এবার এই ওয়ার্কটাকে আমরা কেন ওয়ার্ক করলাম না কেন? কারণ আমরা শুডের সাথে নিচ্ছি, যেহেতু শুডের সাথে টেকটাকে নিচ্ছি, এই শুডের সাথেই ওয়ার্কটা হবে, তার জন্য আমরা ধরেই নিচ্ছি ওয়ার্কের আগে শুড আছে, সেই জন্য এখানে ওয়ার্ক হবে না, ওয়ার্কই বসবে। অ্যান্ড ওয়ার্ক আ হোয়াইল। এরপরে কি আছে? ফর ইউ, তোমরা লিখবে ফর ইউটা হেম হয়ে যাবে, যেহেতু এটা হারমিটকে বোঝাচ্ছে, হেম হয়ে যাবে, ফর ইউ, ঠিক আছে? এই গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 1। এবার আমরা দেখে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার 2।
আছে ডিরেক্ট স্পিচে, ফরগিভ মি সেড দ্য বিয়ার্ডেড ম্যান। বিয়ার্ডেড ম্যান বলেছিল ফরগিভ মি। এটা কীভাবে করবে? লিখবে দ্য বিয়ার্ডেড ম্যান, তো তোমরা একদম মুখস্থ করে নাও, এইভাবেই করবে বিয়ার্ডেড ম্যান। আচ্ছা, অন্যান্য সময় কি হয়, প্লিজ থাকলে আমরা বলি রিকোয়েস্টেড বসাতে, প্লিজ না থাকলে অর্ডার্ড, অ্যাডভাইসড, এটসেট্রা এগুলো বসাবো। এখানে তো প্লিজ নেই, তা বলে কি আমরা অর্ডার বসাবো? কেউ কি ক্ষমা চায় অর্ডার করে? না, ক্ষমা মানে আমি তার থেকে বলছি আমাকে ক্ষমা করতে, সেটা তো আমি তোকে অর্ডার করতে পারি। তাহলে এখানে অর্ডার তো বসবেই না, এটা হয়ে যাবে দ্য বিয়ার্ডেড ম্যান asked for forgiveness। কিছু কিছু জিনিসের একটু রুলসের ব্যতিক্রম হয়, সেটাই হলো এখানে ফরগিভটা ফরগিভনেস হয়ে যাবে, ঠিক আছে? দ্য বিয়ার্ডেড ম্যান asked for forgiveness। এবার আমরা দেখে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3তে বলছে দ্য ম্যান said to the Tsar, I wished to kill you and you have saved my life। এটা বলেছে সেই ম্যানটা জারটাকে, এটাকে আমরা এবার ইনডাইরেক্ট স্পিচে করব। ইনডাইরেক্ট স্পিচে করলে কি হবে স্যার? আচ্ছা, সেড যদি থাকে তো আমরা নর্মালি সেডই লিখবো, এক্ষেত্রে লেট বলে সাজেস্টেড হলো, না হলে আমরা সেডই লিখবো সাধারণত। কিন্তু সেড টু থাকলে সেটা টোল্ড হয়ে যাবে, তাই আমরা বসাবো দ্য ম্যান টোল্ড দ্য জার দ্যাট। ইনভার্টেড কমাটা তোলার পরে আমরা দ্যাট বসি, দ্যাট। এরপরে ন্যারেশন চেঞ্জের রুলস মুখস্থ করার দরকার নেই, আমি ঠিক যেভাবে বোঝাচ্ছি সেগুলো তোমরা মন দিয়ে দেখো রুলসটা। দ্যাট বসানোর পরই এই যে আইটা, এই আইটাকে সেই ম্যানটা মানুষটা, তাহলে আমরা হি বসালাম, হি। এবার যদি দেখো আই উইশড ডিরেক্টলি পাস্ট টেন্সে আছে, পাস্ট ফর্মে আছে, এবং বাইরেরটাও পাস্ট, ভেতরেরটাও পাস্ট, দুটোই যদি পাস্ট আর পাস্ট হয় তাহলে এই ভেতরেরটা লেখার সময় একটু চেঞ্জ হবে, এখানে হ্যাড বসে যাবে। তাহলে হি হ্যাড wished to kill him, ঠিক আছে? এখানে হিমটা কাকে বোঝাচ্ছে? দ্য জারকে। তোমরা এটা লিখতেও পারো, নাও লিখতে পারো, কিন্তু আমি প্রেফার করি লিখে দেওয়াই ভালো, তাহলে কোনো কনফিউশন থাকে না যে কাকে বোঝাচ্ছে। টু কিল হিম, এই হিমটা জারকে বোঝাচ্ছে। অ্যান্ড আবার বলছে ইউ, তো ইউটা অবশ্যই জারকে বোঝাচ্ছে, হি হয়ে গেল হি। আবার জার লিখে দিতে পারো, তোমরা মেনশন করে দিতে পারো যে জার। আচ্ছা, এখানে হ্যাভ আছে, তো আমরা জানি হ্যাভের পাস্ট ফর্ম কি? হ্যাড হয়, কারণ বাইরে যেহেতু রিপোর্টিং ভার্ব যেহেতু পাস্টে আছে, আমরা এই ভেতরে রিপোর্টেড স্পিচের এই জায়গাটাকে, এই হ্যাভটাকে হ্যাড করে দেবো। তো হি হ্যাড সেভড মাই লাইফ, মানে এই ম্যানটাকে বোঝাচ্ছে, এটা হিজ লাইফ। এটা আর ম্যান ট্যান লেখার দরকার নেই, যারকে যখন বোঝাচ্ছে না তার মানে ওই ম্যানটাকে বোঝাচ্ছে। তো এইভাবে এটাকে আমরা ইনডাইরেক্ট স্পিচে করে নিলাম। এবার আমরা দেখে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4-এ বলছে ডু ইউ নট সি রিপ্লাইড দ্য হারমিট। আচ্ছা, এটা এবার আমরা কি করব? যেহেতু এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, ইন্টারোগেটিভ মার্ক আছে একটা, কোয়েশ্চেন মার্ক, আর এখানে রিপ্লাইড বলেছে, তাহলে আমরা আস্কড লিখবো না কি লিখবো? রিপ্লাইড লিখবো। এখানে করে ফেলতে হবে দ্য হারমিট asked in reply, ঠিক আছে? এটা এইভাবে করে দেবো, দ্য হারমিট asked in reply। এবারে এটাকে ভালো করে লক্ষ্য করো, ইন্টারোগেটিভ কোয়েশ্চন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স যখনই থাকবে ইনডাইরেক্ট স্পিচ করার জন্য ন্যারেশন চেঞ্জের সময়, তখন আগে দেখবে যে সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কোনো WH ওয়ার্ড দিয়ে স্টার্ট হচ্ছে। যদি WH এখানে বসতো, কোনো ওয়ার্ড থাকতো, সেটা ডাইরেক্টলি এখানে বসে যেত সেই ওয়ার্ডটা। এখানে যদি হু থাকতো, এখানে হু, এখানে হোয়াট, ওয়্যার, ওয়েন যাই থাকতো এটা এখানে বসে যেত। কিন্তু WH ওয়ার্ড যদি না থাকে তাহলে আমরা এখানে বসাবো ইফ। ইফও বসাতে পারো বা ওয়েদার, ইফ বা ওয়েদার। তোমরা ইফটাই বসিও, ওয়েদার লিখতে গিয়ে আবার অনেকে স্পেলিং মিস্টেক করে ফেলবে, তার থেকে ইফ লেখাই ভালো। The hermit asked in reply if, if লেখার পরে
এই যে সেন্টেন্সটা, এটাকে তোমরা এবার স্টেটমেন্ট ফর্মে ভাবো, ডুটাকে সরিয়েই দাও। তো এই ইউটা কাকে বোঝাচ্ছে? আমরা স্টেটমেন্ট যখন লিখি তখন আমরা প্রথমে কি লিখি? সাবজেক্ট লিখি, তারপরে ভার্ব লিখি, প্রথমে ভার্ব তারপরে সাবজেক্ট, এরকম কোনোদিনও লিখি না। তো আমরা স্টেটমেন্টে কীরকমভাবে লিখবো? ইউটাকে হি হয়ে যাবে, আমরা জানি যে ইউটা ওই জার ছিল, হি হয়ে গেল। আর এই যে ডুটা এবার আমরা যখন স্টেটমেন্ট ফর্মে লিখবো তখন সাবজেক্টের পর তো ভার্বটা বসে, কিন্তু বাইরেটা যেহেতু পাস্ট টেন্স আমরা জানি ভেতরটাকেও বাইরের অনুযায়ী চলতে হবে। তো ডুটা হয়ে যাবে ডিড, ইফ হি ডিড নট সি, এখানে একটা ফুল স্টপ। আনসার করার পর কিন্তু কখনো এটাকে কোয়েশ্চেন মার্কে রাখবে না, ঠিক আছে? ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে করার পর সবসময় ফুল স্টপ হয়ে যাবে। এবার আমরা দেখে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5-এ বলছে ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড সেড দ্য হার্মিট টু দ্য জার। এই কোয়েশ্চেনটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনে এসে গেছে এইচএসে, ঠিক আছে? ভালো করে বোঝো। সেড দ্য হার্মিট টু দ্য জার, যেহেতু এই যে সেড টু এই ব্যাপারটা আছে, তো আমরা লিখবো দ্য হার্মিট told the Tsar, told the Tsar that লিখবো ইনভার্টেড কমাটা তুলে, দ্যাট এই ইউটাকে জার, তো হি হয়ে যাবে এটা, দ্যাট হি। আর হ্যাভটা আমরা জানি সবসময় বাইরের যে ভার্বটা সেই অনুযায়ী ভিতরের ভার্বটাকে আমরা চেঞ্জ করে দেবো। তো হ্যাভটার পাস্ট টেন্স হয়ে যাবে হ্যাড, হি হ্যাড অলরেডি been answered. ঠিক আছে, এই হলো আনসার। এবার আমরা দেখে নেব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। কোয়েশ্চেন নাম্বার 1-এ আছে লার্নেড মেন কেম টু দ্য জার বাট দে অল আনসার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি। এই সেন্টেন্সটাতে দেখো বাট আছে, বাট থাকা মানে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে? অ্যান্ড, বাট, আইদার, নাইদার, আইদার অর, নাইদার অর, এই জিনিসগুলো থাকা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তো আমাদের করতে হবে কমপ্লেক্সে। কমপ্লেক্সে করা মানে একটা লিঙ্কার আনা, ঠিক আছে? সেটা WH ওয়ার্ড হতে পারে, যেগুলো রিলেটিভ ক্লজ বলি আমরা, দ্যাট, আর যে কোনো WH ওয়ার্ড, হুইচ, হু, এগুলো। এছাড়া বিকজও আসে কমপ্লেক্সে, কিন্তু এখানে কি আসবে? যেহেতু মানে যদিও লার্নেড মেনরাই এসেছিলো, তাই তো? লার্নেড মেন মানে শিক্ষিত মানুষেরা, তারা এসেছিলো, তারা কেউ উত্তর দিতে পারিনি। তো যদিও শব্দটা যখনই আসছে বাক্যে তখনই আমরা লিখবো অলদো, অলদো learned men came to the Tsar, এবার একটা কমা দেব, বাটটা তো অবশ্যই উঠে যাবে, they all answered his questions differently, ঠিক আছে? Although learned men came to the Tsar, they all answered his questions differently. এবার আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার 2। এখানে আছে ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস হু নো দ্যাট। এই যে হুটা আছে এটাই বাক্যটাকে কমপ্লেক্স করে দিচ্ছে, তাই তো? হু আছে যেহেতু, এটাকে আমাদের সিম্পল করতে হবে। সিম্পলের রুলস কি? লিঙ্কার থাকলে চলবে না, দুটো ভার্ব থাকলে চলবে না, তাই তো? একটাই থাকতে হবে, একটাই ভার্ব, কোনো লিঙ্কার থাকবে না। তাহলে আমরা কি করব? অনলি ম্যাজিশিয়ানস, it is only magicians who know that, এটাকে আমরা শুধু করে দেব only magicians know that, বাস এইটুকুনি লিখতে হবে সিম্পল সেন্টেন্সে। এবার আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার 3। দ্য পিপল দ্য Tsar মোস্ট নিডেড ওয়্যার হিজ কাউন্সিলর। আচ্ছা, তোমরা এবার ভাবছো যে এটা কোন সেন্টেন্স? এটা কি সিম্পল সেন্টেন্স? এখানে তো কোনো লিঙ্কার খুঁজে পাচ্ছি না, কিন্তু এটা অ্যাকচুয়ালি কমপ্লেক্স সেন্টেন্স। এখানে যে লিঙ্কারটা সেটা হচ্ছে এইখানে আছে, দ্য পিপল, এইখানে একটা সাইলেন্ট মোডে বসে আছে লিঙ্কার, হুম, এই হুমটা এখানে নেই, মেনশন করা নেই, কিন্তু আছে।
দ্য পিপল হুম দ্য জার মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলার্স। কোনো কোনো কমপ্লেক্স সেন্টেন্সে ক্লজের ক্ষেত্রে লিঙ্কারগুলোকে ইনভিজিবল করে দেওয়া হয়। লিঙ্কারগুলো থাকে না হয়তো সেন্টেন্সে, কিন্তু বুঝতে হবে যেটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। তো এই হুম যেহেতু আছে, হুম নেই এখানে, কিন্তু আমরা ধরেই নিচ্ছি হুম আছে, এটা কমপ্লেক্স সেন্টেন্স। দ্য পিপল দ্য জার মোস্ট নিডেড, এই যে নিডেড বলছে এটাও একটা ভার্ব, আর ওয়্যার বলছে, তো দুটো ভার্ব হলো, তাহলে এটা কমপ্লেক্সেই আছে। এবার যখন আমরা এটা সিম্পলি করব তখন লিখব দ্য জার needed his counselors most, ব্যাস। যেহেতু আমরা এটাকে সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করছি, কী করব, দ্য জার নিডেড, একটাই সাবজেক্ট রইল দ্য জার, একটাই ভার্ব রইল মেন ভার্ব নিডেড, ব্যাস, আর কোনো ভার্ব নেই এখানে, ঠিক আছে। তো এইভাবে আমাদেরকে করতে হবে এই সেন্টেন্সটা। নেক্সট সেন্টেন্স আমরা দেখে নিচ্ছি, অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট দ্য জার অ্যাগ্রিড উইথ নান অফ দেম। এইটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, আমার মনে পড়ছে না এটা 2020-তে এসছে কি না, যদি না এসে থাকে তাহলে এই সেন্টেন্সটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট দ্য জার অ্যাগ্রিড উইথ নান অফ দেম। সাধারণত এটা কমপ্লেক্সে থাকে, সিম্পলে করতে বলে, এখানে সিম্পলে আছে, এটা কমপ্লেক্সে করতে হবে। এটার আনসারটা হবে কমপ্লেক্সে করলে, আচ্ছা বলছে যে সমস্ত আনসারগুলো ডিফারেন্ট হওয়ার জন্যে যার কোনোটার সাথেই সহমত পোষণ করেনি, তাই তো, কোনোটার সাথেই হি অ্যাগ্রিড উইথ নান অফ দেম, তাহলে এটা কি হয়ে যাবে, অ্যাজ, যেহেতু সব আনসার ডিফারেন্ট ছিল যার কোনোটার সাথে অ্যাগ্রি করেনি, তাহলে এক্ষেত্রে কী হয়ে যাবে, অ্যাজ, যেহেতু বলছি আমরা অ্যাজ অল আনসার্স, বিং এর জায়গায় আমরা ওয়্যার করে দেবো, ওয়্যার ডিফারেন্ট, কমা দ্য জার agreed with none of them, ব্যাস। এবার আমরা দেখে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5-এ বলছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স। এক্ষেত্রে সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্সে আছে, তাই তো, এখানে আর কোনো ভার্ব নেই, কিন্তু ওয়াজটাই শুধু ভার্ব, সিম্পল সেন্টেন্সে আছে, এটাকে বলা হয়েছে কমপ্লেক্সে করার জন্য, তাহলে এটার আনসার হবে দ্য থিং। এবার আমাদের একটা লিঙ্কার আনতে হবে, ঠিক আছে, আমরা লিঙ্কারটা আনবো হুইচ, দ্য থিং হুইচ ওয়াজ দ্য মোস্ট, শুধু মোস্ট লিখলে কিন্তু হবে না, ঠিক আছে। সুপারলেটিভের ক্ষেত্রে যখনই বসছে মোস্ট, তার আগে কিন্তু একটা দা বসবে অবশ্যই, তাহলে দ্য থিং হুইচ ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট in the world was science, ঠিক আছে, the thing which was the most important in the world was science. নেক্সট কোয়েশ্চেন দেখছি, seeing the czar he greeted him। এটাকে বলেছে কম্পাউন্ড এবং কমপ্লেক্স দুটোতেই করতে। প্রথমে আমরা কম্পাউন্ডে করি, কম্পাউন্ডে করা মানে হচ্ছে কি বাট অ্যান্ড এটসেট্রা এইগুলো আনা, ঠিক আছে। এবার দেখছি আমরা seeing the czar he greeted, এটা সিম্পল সেন্টেন্সে আছে, তো প্রথমে আমরা লিখব যে হি, যে আমরা জানি এখানে সাবজেক্টটা হচ্ছে হি, তো হি বসালাম, প্রথমে আমরা কম্পাউন্ডে করছি এটা, ঠিক আছে। তো কম্পাউন্ড লিখে দিই, কম্পাউন্ডে কী করছি, প্রথমে আমরা হি বসালাম, হি, এই সিং এর আইএন যেটাকে এবার আমরা ভুলে যাব, সি যেটা, সি এর আমরা পাস্ট ফর্ম করব, স হয়ে যাবে, হি স the czar and greeted him, ব্যাস, he saw the czar and greeted him, এটা হলো কম্পাউন্ড সেন্টেন্সে। এবার আমরা এটাকে করব কমপ্লেক্স সেন্টেন্সে।
কী করে হবে? সিইং দ্য জার হি গ্রিটেড হিম। তাহলে যখন সে জারকে দেখলো সে গ্রিট করলো। তো যখন এরটা কী হয়ে যাবে, সময়ের কথা বলছে, when he saw the czar, he greeted him। ঠিক আছে, এটা হলো কমপ্লেক্সে। এবার আমরা নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 7। এখানে বলছে দ্য হারমিট লিসেন্ড টু দ্য জার বাট আনসার্ড নাথিং। এটা বলছে কমপ্লেক্সে করতে, সিম্পলে করতে। আমরা এক এক করে করছি। প্রথমে আমরা করব কমপ্লেক্সে। কমপ্লেক্স মানে লিঙ্কার, তাই তো? তো যদিও সে জারের কথা শুনলো, দ্য হারমিট লিসেন টু দ্য জার, এই যদিও কথাটা আমরা বাংলায় বলছি, তো দ্য হারমিট লিসেন টু দ্য জার বাট আনসার্ড নাথিং। তাহলে although the hermit listened to the czar he answered nothing। কমপ্লেক্স সেন্টেন্স বলে আমরা একের বেশি সাবজেক্টও রাখতে পারি, একের বেশি ভার্ব তো থাকবেই, ঠিক আছে? আর এখানে লিঙ্কার হিসেবে অলদো বসলো। আর এই সেন্টেন্সটা কিন্তু কম্পাউন্ডে ছিল, যেহেতু এই সেন্টেন্সে একটা বাট আছে। তো এটা গেল আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের ওপর। সিম্পল। আচ্ছা, এবার ভালো করে বোঝো। এবার আমরা চলে যাচ্ছি একটু কোয়েশ্চেন নাম্বার 6-এ। এখানে দেখো, প্রথম যে কাজটা সেটার সাথে আইএনজি অ্যাড করে পার্টিসিপেল হয়ে গেছে সিম্পল সেন্টেন্সে, আর এখানে একটাই মাত্র মেন ভার্ব বসেছে। এটা আমরা এখানে অ্যাপ্লাই করব। প্রথম ভার্বটা কি, প্রথম কাজটা কি করছে? এটা 1 নম্বর কাজ লিসেন্ড, 2 নম্বর কাজটা হচ্ছে আনসার্ড। এটা তো প্রথম যে কাজটা, প্রথম যে ভার্বটা, ওটার প্রেজেন্ট ফর্মের সাথে আমাদের আইএনজি অ্যাড করতে হবে। তাহলে হয়ে যাবে লিসেনিং টু দ্য জার, listening to the czar, এরপরে আমরা হারমিটটাকে এখানে নিয়ে আসবো। দ্য হারমিট, একটাই সাবজেক্ট বসাচ্ছি। দ্য হারমিট answered nothing, তাহলে লিসেনিং টু দ্য জার এই পার্টটা আমরা প্রেজেন্ট পার্টিসিপেল করে দিলাম। এরপর হচ্ছে দ্য হারমিট আনসার্ড নাথিং। তো এই গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 7। এবার আমরা দেখে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8-এ বলছে গিভিং দ্য স্পেড টু দ্য জার হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড। এটা বলেছে এবার কম্পাউন্ড সেন্টেন্সে করতে। যেটা গিভিং আছে আইএনজি পার্টিসিপেল, এটা সিম্পল সেন্টেন্সে আছে। কম্পাউন্ড সেন্টেন্সে করতে গেলে আমাদের অ্যান্ড আনতে হবে, তাই তো? অ্যান্ড বা বাট। তো এটা কি করতে হবে? সে বলছে যে গিভিং দ্য স্পেড টু দ্য জার হি স্যাট ডাউন, প্রথমে সে স্পেডটা দিল, তারপরে বসে পড়লো। তো এখানে কিন্তুর কোনো জায়গা নেই, তাই আমরা এখানে অ্যান্ড ব্যবহার করব। হি, সাবজেক্টটা এখানে হি, তাই তো? জার না, জারকে তো দিল, সাবজেক্টটা হি, তাই আমরা লিখব প্রথমে হি। এরপর গিভ, আইএনজিটা নিয়ে ভাববো না। এই গিভের পাস্ট ফর্ম কী হয়ে যাবে? গেভ। হি গেভ, যেহেতু এই বাকিটাও স্যাট আছে, ওদিকটাও যেহেতু পুরো সেন্টেন্সটাই পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্টে, তাহলে এই পার্টটাকে আমরা সিম্পল পাস্টে করব। হি গেভ দ্য স্পেড টু দ্য জার অ্যান্ড, একটা অ্যান্ড আনলাম, অ্যান্ড স্যাট, আর হি লেখার দরকার নেই, স্যাট ডাউন অন দ্য ground. He gave the spade to the czar and sat down on the ground. এবার আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9-এ বলছে the sun began to sink behind the trees and the czar at last stuck the spade into the ground. তো যখন সূর্য অস্ত গেল, এটা নিয়ে আমি মনে একটা ভিডিও অলরেডি বানিয়েছি, কোনো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এরকম এসেছিলো। তো যখন সূর্যটা অস্ত গেল, জার তখন নিজের স্পেডটা নিচে রাখলো, তাই তো? কোদালটা নিচে রাখলো। তাহলে এটা কি হবে? যেহেতু দুটো জিনিস একই সময় হচ্ছে, তাহলে এটা লিঙ্কারটা আমরা হোয়েন নিয়ে আসবো। হোয়েন
the sun began to sink behind, এরপরে যেটা আছে বাকিটা বসে যাবে। তো এটার আনসারটা আমি লিখে দিয়েছি, when the sun began to sink behind the trees, কমা, বাট এখানে অ্যান্ড ছিল, অ্যান্ডটা উঠে যাবে। তারপরে the czar at last stuck the spade into the ground, যেটা আছে সেটাই বসে যাবে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 10, when he reached the czar he fell fainting on the ground moaning feebly, এটা বলছে সিম্পলে করতে কম্পাউন্ডে করতে। তো চলো প্রথমে আমরা সিম্পলে করে নিই। সিম্পল, আচ্ছা বলেছে when he reached the czar, প্রথমে সে পৌঁছালো। সিম্পলে যখনই করবো আমরা জানি সিম্পলে পার্টিসিপল, ইনফিনিটিভ, এই জাতীয় জিনিসগুলো, এই রুলসগুলো ইউজ করতে হয় আমাদের, তাই তো অ্যাপ্লাই করতে হয়। এখানে যে ফার্স্ট কাজটা কি, রিচ, তো রিচড আছে, এখান থেকে আমরা প্রেজেন্ট ফর্ম করে নেবো এটাকে রিচ, আর রিচের সাথে আইএনজি অ্যাড করে রিচিং করে দেবো। তাহলে রিচিং the czar, comma, he fell fainting on the ground moaning feebly, ঠিক আছে? এটা আমরা করলাম সিম্পল সেন্টেন্সে। এবার আমরা একটা করে দেখব কম্পাউন্ড সেন্টেন্সে। কম্পাউন্ড সেন্টেন্সে দেখে নিই, when he reached the czar, তাহলে whenটা সরে যাবে, এটা শুধু হয়ে যাবে he reached the czar and, ঠিক আছে, he reached the czar and fell, হিটা আর লিখবো না, and fell fainting on the ground moaning feebly। তো এই গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 10-এর, প্রথমে সিম্পলে করলাম তারপরে কম্পাউন্ডে করলাম। চলো এবার আমরা আজকের ভিডিওর লাস্টের কোয়েশ্চেন দুটো দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 11-এ আছে, দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার অ্যান্ড গেভ ইট টু হিম। এতক্ষণে তোমরা জেনেই গেছো সিম্পল সেন্টেন্সে করতে গেলে দুটো ভার্বের মধ্যে প্রথম ভার্বটার ফার্স্ট ফর্মের সাথে আইএনজি অ্যাড করে প্রেজেন্ট পার্টিসিপেল করতে হয়। তাহলে এটা ব্রটটা ব্রিং হয়ে যাবে, ব্রিং থেকে ব্রিঙ্গিং, তাহলে ব্রিঙ্গিং ফ্রেশ ওয়াটার এটা লিখলাম। এরপরে আমরা সাবজেক্টটা লিখব দ্য জার, এরপরে গেভ ইট টু হিম, সেন্টেন্সটা অ্যান্ড ছিল মানে কম্পাউন্ডে ছিল, সেখান থেকে আমরা সিম্পল করলাম ব্রিঙ্গিং ফ্রেশ ওয়াটার, দ্য জার গেভ ইট টু হিম। এবার আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার 12। এটা যেমন সিম্পলে করতে বলা হয়েছিল, এটা কমপ্লেক্সে করতে বলা হয়েছে। আই রিজলভড টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক। এটা কিন্তু সিম্পল সেন্টেন্সে আছে এবং এখানে পার্টিসিপল দিয়ে না, এটা ইনফিনিটিভ দিয়ে করা সিম্পল সেন্টেন্সে। তো ইনফিনিটিভ মানে আমরা জানি 2 + ভার্ব, এটা তাই তো সিম্পল সেন্টেন্স। যাই হোক, সিম্পল থেকে এবার আমরা কমপ্লেক্সে করব কীভাবে, আমাদের করতে হবে আই রিজলভড দ্যাট, একটা দ্যাট আনতে হবে, যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সে যেহেতু একটা লিঙ্কার আনতে হয়, তো আমরা একটা লিঙ্কার আনছি দ্যাট আই, যেহেতু পাস্টের কথা বলছে একটা উড নিয়ে আসতে হবে, মারতাম, আই রিজলভড দ্যাট আই উড, এরপরে কিলটা বসাবো, আই উড কিল ইউ অন ইউর ব্যাক। তো এই গেল আমাদের আনসার। সো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তোমরা ভিডিওটা সবার সাথে শেয়ার করো অবশ্যই, স্টুডেন্টদের সাথে, ফ্রেন্ডদের সাথে, এবং যেই ভিডিওসগুলো অলরেডি আপলোডেড গ্রামারের উপর, টেক্সটের উপর,
সেগুলো তোমরা অবশ্যই দেখো, তোমাদের জন্য নিশ্চয়ই হেল্পফুল হবে। তো আজকের মতন টাটা, বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।